নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ঘটনাটি দিল্লিতে ঘটে গেল 6:52 কি 42 যাই হোক, অত্যন্ত নিন্দনীয়, ভয়ঙ্কর ঘটনা, ভয়াবহ ঘটনা। দুষ্কৃতীরা এসে এখনো পর্যন্ত, যখন আমি লাইভটা করছি তখনো পর্যন্ত কিন্তু কোনো দুষ্কৃতী সংস্থা বা কোনো সংস্থা এখনো পর্যন্ত জানায়নি যে তারা বিস্ফোরণটা করিয়েছে বা লাইক দ্যাট। কিন্তু বিস্ফোরণ হয়েছে। কোথায় হয়েছে আপনাদেরকে বলি, লালকেল্লার সামনে। যে লালকেল্লাকে আমরা সবসময় বলি যে হাই সিকিউর জোন, যেটা কিনা রাষ্ট্রপতি ভবনের সামনে থাকে, যেটা কিনা প্রধানমন্ত্রীর ভবনের সামনে থাকে, যেটা কিনা পার্লামেন্ট ভবনের সামনে থাকে, সেই ধরনের হাই সিকিউর জোন হচ্ছে গিয়ে লালকেল্লা, যেখান থেকে জওহরলাল নেহরু থেকে আজ অব্দি নরেন্দ্র মোদী প্রত্যেক প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন, এবং এটা আমাদের একটা প্রাইড প্লেস। এবং এখানে বিস্ফোরণ হলো গাড়ির মধ্যে রাখা বোমা বলে আপাতত যেটা জানা যাচ্ছে, যে গাড়ির মধ্যে বিস্ফোরক রাখা হয়েছিল এবং সেই বিস্ফোরকের ফলে আপাতত 8 থেকে 10 জনের মৃত্যু। এরপরে সেই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, আমার জানা নেই। মৃত্যু এবং প্রায় 25 থেকে 30 জন সাংঘাতিক রকম আহত, এবং 22টি গাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে দিল্লিতে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে বিজেপির নানান যারা সোশ্যাল নেটওয়ার্কে করেন বা তাদের মুখপাত্রদের মুখে কুলু পেটেছেন, তারা বলছেন যে এটা একটা দেশের সমস্যা, এটা নিয়ে রাজনীতি করবেন না, এটা নিয়ে দয়া করে জনগণের কাছে একসাথে থাকতে বলুন। অবশ্যই তাই। আমরা নিশ্চয়ই বলবো, আমি ব্যক্তিগতভাবে বলবো যে এটা একটা রাষ্ট্রীয় সমস্যা, যেটাতে আমাদের একাট্টা থাকা উচিত, এবং এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটাটা আমাদের কাছে লজ্জার এবং ভয়ঙ্কর। কেন মৃত্যু হবে? কেন দিল্লির মতন রাজধানীর জায়গায়, যেখানে লালকেল্লা, যেটা অত্যন্ত হাই সিকিউর জোন বলে যেটাকে পরিগণিত করা হয়, সেখানে মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে কেন এই ঘটনাটা ঘটলো? আসুন একটু বিশ্লেষণ করি। কিন্তু শর্ত একটাই, বারবার আপনাদের যেটা বলছি, প্রত্যেকে ফেসবুকে এটাকে শেয়ার করবেন। যতগুলো শেয়ার করবেন ততগুলো শেয়ার করতে পারলে আমি কৃতজ্ঞ থাকবো, কারণ এটা প্রত্যেকের কাছে পৌঁছানো দরকার। এবং একই সাথে বলবো যে প্রত্যেকে ফলোয়ার্স কথাটা লিখবেন। ফলোয়ার্স করলেই একটা ব্লু জায়গা আসবে, তাতে করে সেটা ছড়িয়ে যাবে। কারণ আমার মোবাইলে বিজেপির আইটি সেল আমাকে ডাউন করে রেখে দিয়েছে। এটা ডাউন করে না থাকলে বোধহয় ঘটনাটি ঘটতো না। আমি প্রবীর বিশ্বাস, যদি দেখে থাকেন, আপনি যদি দেখেন, আপনি আমার নমস্কার নেবেন। আমাদের সমস্ত রেকর্ডিং করা রয়েছে। আপনি কলকাতার বাইরে উত্তরবঙ্গের অবস্থান দেখতে গেছেন, সেটাও রাজনৈতিক কারণে। তো ফলে আমাকে এখানে করতে হচ্ছে, এবং এখনো পর্যন্ত বিভিন্ন গদি মিডিয়া তারা দেখাচ্ছে, যদিও আমার নিজের চ্যানেল ক্যালকাটা নিউজ কিন্তু খুব স্ট্রংলি এটাকে তুলে ধরেছে, সেটা আমি আমার চ্যানেল বলেই বলছি। এখন ঘটনা হচ্ছে যে এটা নিয়ে রাজনীতি করা চলবে না, কিন্তু আমি যতটুকু শুনেছি যে বিভিন্ন প্যানেলে বসে থাকা তৃণমূল কংগ্রেসের যারা প্যানেলিস্ট ছিলেন, মানে 8টা থেকে 9টা বা 7টা থেকে 8টা এই সময় প্যানেলগুলো হয়, প্রত্যেককেই জানানো হয়েছে এখনো তোমরা এই ব্যাপারে কোনো মুখ খুলবে না। দলনেত্রী বা সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না বলছেন ততক্ষণ এই বিষয়ে কোনো মতামত দেওয়ার দরকার নেই, এটা অবজার্ভ করো। আমি দলটা করি না, সমর্থক হতে পারি, সেটা আলাদা কথা, কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি এটা আপনাদের সামনে তুলে ধরা দরকার। দেখুন, অনেকগুলো কমেন্ট এসছে আমার, আমি যে 10টার সময় আসছি সেখানে, যে এটা কেন হলো, কার জন্য হলো, এবং অনেকেই লিখেছেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালবেলা শেষ পর্বে বিহারের ভোট, এটার সঙ্গে এটা কোনো রকম যোগাযোগ আছে কিনা। দেখুন, এত এক্সপার্টের মতন আমার বলা সম্ভব না, কিন্তু আপনারা প্রশ্নগুলো রেখেছেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত। প্রথম কথাটা হচ্ছে যে শহর দিল্লি, বা দিল্লি একটি রাজ্য হিসেবে পরিগণিত করা হয়, সেখানে 70টা আসন রয়েছে। সম্পূর্ণ পুলিশ প্রশাসন, এনআইএ ইত্যাদি ইত্যাদি, সিবিআই টিবিআই সমস্ত দপ্তরের হেডকোয়ার্টার্স হচ্ছে কি দিল্লি। এবং এই দিল্লির পুলিশ সে দিল্লির যে বিধানসভা, বর্তমানে অবশ্য বিজেপি সেখানে সরকার গড়েছে, সমস্তটাই কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ অমিত শাহ দপ্তরের আন্ডারে পড়ছে, স্বরাষ্ট্র দপ্তর। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে একজন ডোভাল বলে ভদ্রলোক রয়েছেন, যিনি নাকি সাংঘাতিক বুদ্ধিমান। কোনো ঘটনা ঘটার আগেই তিনি গোয়েন্দার মারফত সমস্ত ঘটনা জানতে পারেন। আমার এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। যে প্রশ্ন আপনারা তুলেছেন যে আগামীকাল বিহারের ভোটের আগে এই ঘটনা ঘটলো কেন, এবং এটা করলো কারা,
দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই যে আজকে সকালবেলা থেকে যারা খবর দেখেছেন, যেহেতু আমি খবরের মধ্যে থাকি, আমি আপনাদেরকে বলি যে দিল্লির সঙ্গে লাগোয়া হরিয়ানা বর্ডার, মানে দিল্লির প্রায় পাশাপাশি কাছাকাছি, সেই হরিয়ানাতে নাকি 360 কেজি আরডিএক্স ধরা পড়েছে, মানে বিস্ফোরক ধরা পড়েছে, এবং তার সঙ্গে প্রচুর বিদেশি বন্দুক, মেশিন গান অর লাইক দ্যাট। তো সেটা ধরা পড়ার পরই তো অ্যালার্ট জারি করা উচিত ছিল যে সমস্ত জায়গায় কনসিয়াসলি, এবং দুজন ধরা পড়েছেন তার মধ্যে। সেটার পর আজকে তাদেরকে সকালে ধরা হলো, বিকেলের মধ্যে এত বড় বিস্ফোরণ, মানে সন্ধ্যের মধ্যে। এটা হতে পারে, কিভাবে হতে পারে? অপদার্থতা বলে আমি মনে করি স্বরাষ্ট্র দপ্তরের, অমিত শাহ দপ্তর, এবং অমিত শাহ এই দায় নিতেই হবে। এবং সব সময় বিজেপি মানে হচ্ছে গিয়ে যে দেহত্যাগ না করলে পদত্যাগ করা যাবে না, এই কারবার কিন্তু চলতে পারে না। এখন এই মুহূর্তে নরেন্দ্র মোদী সমস্ত মিটিং নিয়ে বসেছেন, কিন্তু আমাকে বলতেই হবে, প্রথম কথাটা হচ্ছে এর সম্পূর্ণ দায়ভার যারাই বিস্ফোরণ ঘটিয়ে থাকুক, কোনো যদি ভয়ঙ্কর ধরনের চক্রান্তকারী বা দুষ্কৃতী যারা এই কাণ্ডটি করেছে, তারা পাকিস্তানের থেকে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু আমার অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে যে একেবারে লালকেল্লার সামনে, আপনাদের প্রথম বলি, লালকেল্লাটা কিন্তু দিল্লির বর্ডার লাইন নয় যে আসলাম, বোমা ফাটালাম, বোমা সেট করলাম আর বেরিয়ে গেলাম। যেমন ধরুন কলকাতা শহরে যারা এসছেন, আপনারা প্রত্যেকেই কলকাতা শহর দেখেছেন, কলেজ স্ট্রিট বা ধর্মতলার বা ধরুন শ্যামবাজার অঞ্চলে একটা কোনো কিছু বিস্ফোরক রেখে আমি বর্ডার লাইন পাস করে আমি বাংলাদেশে ঢুকে গেলাম, এটা হতে পারে না। এই যে কাণ্ড কারখানাগুলো তারা দিনের পর দিন এতদিন ধরে ডাবল ইঞ্জিন সরকার তথা বিজেপি বলে এসছে, দায়ভার তাদেরকে নিতেই হবে। কারণ এই নিন্দনীয় ঘটনা কিন্তু আজ নয়। প্রথম আমি বলবো পুলওয়ামা ঘটনা, 2019-এর নির্বাচনের আগে পুলওয়ামা ঘটনা ঘটলো, যেটা নিয়ে মালিক, অর্থাৎ কাশ্মীরের যিনি জম্মু কাশ্মীরের যিনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, মানে রাজ্যপাল, উপরাজ্যপাল বলা হয়, তিনি কিন্তু বলে গেছেন যে এই ঘটনার পেছনে বিজেপির তাকে মুখে কুলু পাঠতে বলেছে, অর্থাৎ চেপে যেতে বলা হয়েছে। অথচ আমাদের এতগুলো সৈন্য মারা গেছে, এতগুলো কফিন বন্দি হয়ে সেই সৈন্যদের বডি এসছে, আজ অব্দি কি হয়েছে, কে করেছে, কি বৃত্তান্ত, কিচ্ছু জানা যায়নি, জানিয়ে দেওয়া হয়নি। ফ্যাসিজমের চূড়ান্ত কারবার চলছে। এবং তারপরে কিন্তু আমরা দেখলাম যে পুলওয়ামার পরে যে নৃশংস ব্যাপারটা হলো, সেটা কাশ্মীরে একের পর এক পুরুষকে গুলি করে মারা হলো কাশ্মীরে, এই যে কিছুদিন আগে। এবং তাদেরকে গুলি করে মারতে মারতে তারা সব পাচার হয়ে চলে গেল 100 কিলোমিটার দূরে। পরবর্তী অধ্যায়ে বেশ কয়েক সপ্তাহ বাদে নাকি 3 জনকে ধরা হয়েছে, মানে তাদের গুলি করে মারা হয়েছে ইত্যাদি। তারাই যে কাণ্ডগুলি ঘটিয়েছে কাশ্মীরে, তার তো কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ পুলওয়ামার ঘটনাতে রাজ্যপাল, কাশ্মীরের রাজ্যপালকে মুখে কুলু পাঠতে বলা হয়েছিল, তিনি মারা গেছেন। মালিক, সে মালিক কিন্তু বলে গিয়ে বিস্ফোরক করেছে। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে পুলওয়ামার মতন কাশ্মীরে যে ঘটনাটা হচ্ছে পাহাড়ের উপর, সেখানে একের পর এক গুলি করে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত কি হয়েছে, কি বৃত্তান্ত আমাদের কিন্তু জানানো হয়নি। বলা হয়েছে ওদেরকে ধরা হয়েছে, গুলি করে, তারাই যে সেই লোককে গ্যারান্টি রয়েছে। তারপরে বম্বিং হয়েছে, কিন্তু পাকিস্তান বলছে আমাদের কোনো বোম পড়েনি, আমেরিকা বলছে যে না না সব শান্ত হয়েছে, হঠাৎ চুপচাপ থেমে যাওয়া হলো। এইভাবে মোদিজি কিন্তু দেশ চলতে পারে না। এই লজ্জার দায়ভাগ আপনাদের নিতেই হবে। আজকে দিল্লি শহর আপনার রাজধানী, তার সমস্ত প্রশাসন আপনার হাতে। এই প্রশাসনিক জায়গা থেকে টোটাল ফেলিউরিটি হচ্ছে গিয়ে কেন্দ্রের বিজেপি গভর্নমেন্ট বা এনডিএ গভর্নমেন্ট, দায়ভাগ প্রত্যেকেই নিতে হবে। প্রথম কথাটা হচ্ছে যে এই লালকেল্লার নিকটস্থ জায়গাটা হচ্ছে কি ওল্ড দিল্লি বলা হয় এটাকে, এবং পুরনো দিল্লির এই জায়গাটির কাছাকাছি যারা থাকে তারা এফেক্টেড হয়েছে কোনো রকম ভাবে। এবং আমি জানতে পেরেছি, যতটুকু সোর্স মারফত জানতে পেরেছি, যারা আহত রয়েছে তার মধ্যে মুসলিমের সংখ্যা কিন্তু রয়েছে। সুতরাং আমাদের দেশজ কোনো ঘটনা ঘটেছে বা হিন্দু মুসলমান করার বিন্দুমাত্র চেষ্টা করবেন না, বিন্দুমাত্র চেষ্টা করবেন না। এবং মৃতদের নাম ধাম ইত্যাদি আগামীকাল খবরের কাগজে বা আগামী পরশুর দিনের মধ্যে বেরোবে। এই যে ঘটনাটি ঘটলো একবারে দেশের রাজধানীতে, এর সম্পূর্ণ দায়ভার অমিত শাহ, এবং যে কোনো দল অমিত শাহ পদত্যাগ দাবি করতে বাধ্য। অমিত শাহ, আপনি গদি ছাড়ুন। শুধু সিবিআই, ইডি আর ইনকাম ট্যাক্স দিয়ে আপনি যে কারবার করছেন, সেটা নিন্দনীয় ফ্যাসিজমের লক্ষণ। সুতরাং আপনাকে গদি ছাড়তেই হবে। 1 নম্বর কারণ, আপনি আপনার দপ্তর পুরোপুরি অপদার্থ 3-3টে ঘটনা হওয়ার পর, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। দ্বিতীয় কথা, আপনারা অনেকেই বলেছেন যে এটার সঙ্গে কি কোনো রকম ভাবে
কোন রকম ভাবে এটার সঙ্গে কি বিহারের ভোট যুক্ত? দেখুন, এখনই এত বড় বড় কথা বলার মতন উপযুক্ত মানুষ আমি নই, কারণ এই এতক্ষণ খবরাখবর করে আমি এইমাত্র বাড়িতে ঢুকেই আপনাদের সামনে লাইভটা করছি। আমার প্রথম কথা হচ্ছে যে বিহারে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার দিন ভোট। সেই ভোটের আগে একটা কিছু কায়দা করে আগামীকাল যেখানে ভোট হচ্ছে সেখানে 28টি আসন রয়েছে, যেগুলোতে ভোটার মানে কে জিতবে বা হারবে তার দায় দায়িত্বের মধ্যে একটা বড় অংশের কিন্তু সংখ্যালঘু অর্থাৎ মুসলিমরা রয়েছে। এটা খেপিয়ে দেওয়ার জন্য নয় তো? প্রশ্নটা উঠেছে আমার তরফ থেকে না, আপনাদের তরফ থেকে বা বিভিন্ন সূত্র মারফত এই প্রশ্নটা আপনারা তুলেছেন। আমি জানি না যে অলরেডি যে ভোটটি হয়েছে 121টি আসনে বিহারে, সেই আসনে কিন্তু বিরাটভাবে বিজেপি পিছিয়ে রয়েছে, কারণ যেখানে 56% ভোট পড়ে সেখানে 64% ভোট পড়েছে, অর্থাৎ 7% বেশি। অর্থাৎ প্রতিটি কেন্দ্রে 12 থেকে 15,000 ভোট অতিরিক্ত পড়েছে, যেটা আশা করা হচ্ছে যে একেবারেই যারা ক্ষমতায় রয়েছে প্রশাসন বিরোধী ভোট, অ্যান্টি ইনকামবেন্সি ভোট সেটা পড়েছে। এবার আগামীকাল এটা নিয়ে কোন রকম চালাকি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সন্দেহ করছেন আপনারা। আমি কিছু বলবো না সাংবাদিক হিসেবে, আপনারা যেটা বলেছেন তার উত্তর দিচ্ছি। হতে পারে, দেখুন 56 থেকে 64% যদি হয়ে থাকে আগের দিন প্রথম পর্বে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অর্থাৎ 11 তারিখ যদি 64% ভোট পড়ে বা 65% পড়ে তো ঠিক আছে, কিন্তু লক্ষ্য এখন প্রত্যেকে যে সন্ধ্যে 6টার পর তো আপনাকে নির্বাচন কমিশন তথা একেবারে বিজেপির পেটুয়া বা কোলে থাকা লোকটি জ্ঞানেশ্বর কুমার তিনি বলবেন হয়তো 64% ভোট হয়েছে বা 65% ভোট হয়েছে, কিন্তু তারপরের দিনে তিনি পাল্টি মেরে বলবেন না না 65% না, ওটা 70% হয়েছে, ধরবেন মোড়ের মাথায়, যেটা একটা চালাকি। এই অতিরিক্ত 4 বা 5% ভোট কিন্তু করানোর একটা চেষ্টা চলবে বিহারে, কারণ সেই ভোটটা করে কোন রকম ভাবে জগা খিচুড়ি করে যাতে অন্তত বিজেপির আসনটা বাড়ে তার চেষ্টা কিন্তু চলবে, এটা নিয়মের মধ্যে পড়ছে। কাজেই এই নিন্দনীয় ঘটনার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী করব কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, যাদের আন্ডারে পুলওয়ামা তো ছিলই, এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কাশ্মীরের পাহাড়ের উপর যে ঘটনাটা ঘটেছে পহেলগাঁওয়ের দায়িত্ব কিন্তু অমিত শাহ, এবং তারপরে আজকের দিল্লির ঘটনা, দিল্লির একেবারে কেন্দ্রীয় স্থল ওল্ড দিল্লির একেবারে সবাই লালকেল্লা দেখতে যায়, সেই লালকেল্লা হচ্ছে গিয়ে মানে একেবারে কি বলা যায় সুপার সিকিউর জোন, সেখানে বিস্ফোরণে 22টা গাড়ি উড়ে গেল, 22টা লোকের মৃত্যু, এই 22 থেকে 25 জন অলরেডি হসপিটালাইজ, 8 থেকে 10 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা বাড়তে পারে বিরাটভাবে। আগুন জ্বলছে দাউ দাউ করে, সেটা নেভানো যাচ্ছে না। এর দায়ভাগ নিয়ে আমি এই মুহূর্তে বলতে রাজি আছি যে অমিত শাহর এই দায়ভাগ নিয়ে অমিত শাহ ডোভালের পদত্যাগ করা উচিত। আপনারা কি বলেন? প্রত্যেকে কমেন্ট করবেন, প্রত্যেকে ফলোয়ার্স লিখবেন এবং যতগুলো পারবেন শেয়ার করবেন, যাতে করে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যায়। শেষ করতে হচ্ছে নিন্দা করে, জঘন্যভাবে এই ঘটনার নিন্দা করে আমি শেষ করছি। বাকি আপনারা প্রত্যেকে কমেন্টে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আমরা সুস্থ থাকবো। আরেকটি কথা বলি, এই ঘটনা যদি আজকে পশ্চিমবঙ্গে হতো, সঙ্গে সঙ্গে বিশালভাবে বিজেপি ঝাঁপিয়ে পড়ে বলতো মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই, এবং তারা দাপট দেখাতে আরম্ভ করত। মার্জনা করবেন। আজকে দিল্লির ব্যাপারে চুপ করে থাকলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ খুলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি মুখ খুলুন, কুণাল ঘোষ আপনি মুখ খুলুন, কারণ এটাকে ছেড়ে দেওয়া যায় না। এই নিন্দনীয় ঘটনার আবারও আমি চরম নিন্দা করছি, যার দায়ভাগ কোনোভাবে দিল্লির প্রশাসন কোনোভাবেই সেটা এড়িয়ে যেতে পারে না। দায় আপনাদের। এই ঘটনার আপনাদের গোয়েন্দা দপ্তরকে ঘুমিয়েছিল, তাদের খবর নেই। সকালবেলা 360 কেজি আরডিএক্স বা ওই বিস্ফোরক ধরা পড়ার পর আপনার দিল্লির প্রতিটি আনাচে কানাচে কেন রাখেননি? কি চলছে, কি হচ্ছে, কেন মানুষ সন্দেহের চোখে আপনাদের দেখছে? তার উত্তর কিন্তু আমরা চাই দ্রুত, তার মধ্যে বৃহত্তর আন্দোলনে কিন্তু নামা হবে। এই আশঙ্কা জায়গা থেকে কিন্তু আপনাদেরকে চেতাবনী দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, আদাব।